আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 12 মে সোমবার। আজকের সকালের বিশেষ খবর হলো লক্ষ্মীপুরের 4টি জেলা পরিষদে বিজেপির দখলে, 31টি আঞ্চলিক পঞ্চায়েতের 2টিতে জয় কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী কংগ্রেসকে পর্যুদস্ত করে লক্ষ্মীপুরে একতরফা জয় ছিনিয়ে নিল শাসক দল বিজেপি। লক্ষ্মীপুরে 4টি জেলা পরিষদের সবকটি বিজেপির দখলে গেছে। 4টি জেলা পরিষদের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2টি জিতে নিয়েছিল শাসক দল। একইভাবে 31টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের মধ্যে 19টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থীরা। ভোট গণনায় ফালরবন দেওয়ান জেলা পরিষদে বিজেপি প্রার্থী দেবজ্যোতি বাউরি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মনোজ গোয়ালাকে 15,927 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। দেবজ্যোতি পেয়েছেন 19,987 ভোট আর মনোজের প্রাপ্ত ভোটের সংখ্যা 4,060। আরেক জেলা পরিষদ প্রার্থী বিন্নাকান্দি ভুবনহীন জেলা পরিষদের বিজেপি প্রার্থী কিষাণ রিকিয়াসন কংগ্রেসের রাহুল পান্ডেকে 15,962 ভোটে পরাজিত করেছেন। কিষাণ পেয়েছেন 20,418 ভোট এবং কংগ্রেস প্রার্থী রাহুল পেয়েছেন 4,456 ভোট। গ্রুপ সদস্য প্রার্থীদের মধ্যে দিলখুশ টিভির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা চান্দা রেকিয়েশন জয়ী হয়েছেন। বিন্নাকান্দি লক্ষ্মীপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি কান্ত সিংহের পুত্রবধূ রবিলা দেবী 10 নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। প্রথম রাউন্ড থেকেই বিশাল ব্যবধানে এগিয়েছিলেন ফালরবন দেওয়ান জেলা পরিষদ এবং বিন্নাকান্দি ভুবনহীন জেলা পরিষদের বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরি ও কিষাণ রেকিয়াসন। প্রথম রাউন্ডে ফালরবন দেওয়ান জেলা পরিষদের বিজেপি প্রার্থী রাহুল বাউরি পেয়েছেন 4,080 ভোট এবং কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালা ভোট পান মাত্র 369টি। বিন্নাকান্দি ভুবনহীন জেলা পরিষদে বিজেপি প্রার্থী কিষাণ রিকিয়াসন পেয়েছেন 2,459 ভোট এবং কংগ্রেসের রাহুল পান্ডে মাত্র 470টি ভোট। অপরদিকে 3 নম্বর রাউন্ড শেষে কিষাণ রিকিয়াসন পেয়েছেন 8,539 ভোট, রাহুল পান্ডে পেয়েছেন 1,525 ভোট। কিষাণ রিকিয়াসন 7,014 ভোটে এগিয়ে রয়েছেন। ফালরবন দেওয়ান জেলা পরিষদে বিজেপি প্রার্থী দেবজ্যোতি বাউরি পেয়েছেন 10,003 ভোট, কংগ্রেসের মনোজ পান্ডে পেয়েছেন 1,126 ভোট। দেবজ্যোতি বাউরি 8,877 ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে লক্ষ্মীপুরে মোট 12টি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 10টি জিপিতে শাসক দলের প্রার্থী জয়ী হলেও 2টি জিপিতে কংগ্রেস দলের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। এরা হলেন লালপানি জিপির কংগ্রেসের এপি সদস্য প্রার্থী খাদিজা বেগম বড়ভুইয়া। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অগপর রুবিনা ওয়াহিদ লস্করকে 274 ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। ত্রিমুখী লড়াইয়ে তিনি পেয়েছেন 1,576 ভোট। অগপ প্রার্থী রুবিনা ওয়াহিদ লস্কর পেয়েছেন 1,302 ভোট এবং নির্দল প্রার্থী আবিদা খানম পেয়েছেন 788 ভোট। বাতিল হয়েছে 364টি ভোট। দিগলি লক্ষ্মীচূড়া জিপির কংগ্রেসের এপি সদস্য প্রার্থী রশিদা বেগম বড়ভুইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রুজলিন মার্কে 351 ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 1,444 ভোট এবং রুজলিন পেয়েছেন 1,093 ভোট। খড়গপুর দলইচূড়া জিপির কংগ্রেসের এপি সদস্য প্রার্থী আসাদুর রহমান মজুমদার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র 30 ভোটে বিজেপি প্রার্থী পরিমল দেবনাথের কাছে পরাজয় বরণ করেছেন। এদিকে 31টি জিপির 310টি গ্রুপ সদস্যের মধ্যে 150 জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। একটিতে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। নির্বাচন হয় 159 গ্রুপ সদস্য পদে। উল্লেখ্য, গ্রুপ সদস্য পদে সব প্রার্থী নির্দল হিসেবে নির্বাচনে লড়েছেন, তবে তাদের বেশিরভাগই বিজেপির সমর্থক। পরবর্তী খবর, জেতা ম্যাচ হাতছাড়া, যুদ্ধবিরতি ঐতিহাসিক ভুল বলছেন ব্রহ্মচেল্লানি। শনিবার যেভাবে রাতারাতি ভারত পাক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তাতে অনেকেই হতাশ। একে তো পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে জনমানুষে পাক বিরোধী তীব্র অসন্তোষ রয়েছে, উপরে কিছু সংবাদ মাধ্যম ও রাজনীতিক যেরকম হল্লা চিৎকার শুরু করেছিলেন তাতে কারো ধারণা হয়েছিল ইসলামাবাদকে বুঝি চরম সবক শেখাবে নতুন দিল্লি। ঠিক এহেন পরিস্থিতিতেই ভারত পাক যুদ্ধবিরতির সিদ্ধান্তকে কড়া ভাষায় সমালোচনা করলেন প্রবীণ ভূকৌশলবিদ ব্রহ্মচেল্লানি। তার মতে, ভারত যখন কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে ছিল তখন উল্টো পথে হাঁটল। যুদ্ধবিরতির পথে হেঁটে জয়ের মুখ থেকে হার ছিনিয়ে আনল ভারত। একসময় ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসরি বোর্ডের সদস্য ছিলেন চেল্লানি। ভারতের খসড়া পারমাণবিক নীতি তথা নিউক্লিয়ার ডক্ট্রিনও তার লেখা। নতুন দিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চে স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক এবং কিংস কলেজ লন্ডনের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ রেডিকালাইজেশনের সঙ্গে যুক্ত।
চেল্লানির কথায় এই সিদ্ধান্ত ভারতের পুরনো ভুলেরই পুনরাবৃত্তি। নতুন দিল্লি যে বারবার কূটনৈতিক ও সামরিক সুবিধা খুইয়ে ফেলে তার উদাহরণ দিতে গিয়ে ব্রহ্ম চেল্লানি বলেন, 1972 সালে আমরা যুদ্ধের সুফল আলোচনার টেবিলে ফেলে দিয়েছিলাম, বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে কিছুই আদায় করতে পারিনি। 2021 সালে আমরা কৌশলগত কৈলাস হাইটস খালি করে দিয়েছিলাম, যেটা ছিল আমাদের একমাত্র দর কষাকষির হাতিয়ার। এরপর আমরা লাদাখে চীনের তৈরি করা বাফার জুড়েও সম্মতি দিয়েছি, আর এখন অপারেশন সিন্দুর। চেল্লানি বলেন, এবার অপারেশন সিন্দুর এমনভাবে শেষ হলো যেখানে পাকিস্তান দিল্লির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েও পার পেয়ে গেল। প্রবীণ এই ভূকৌশলবিদের মতে ভারতীয় সেনা এবার পাকিস্তানকে সামরিকভাবে কোণঠাসা করেছিল। পাকিস্তানের পাঠানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র খুব একটা কার্যকর হয়নি, অথচ ভারতের সীমিত আঘাতেই লক্ষ্যভেদ সম্ভব হয়েছে। তা সত্ত্বেও যুদ্ধবিরতির সিদ্ধান্ত কেন নেওয়া হলো সেই প্রশ্নই তুলেছেন তিনি। তার কথা, এই সিদ্ধান্ত কেবল প্রতীকী নয়, কৌশলগতভাবেও ভুল। ইতিহাস এর মূল্যায়নে ভারতকে রেহাই করবে না। শনিবার বিকেলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন। তারও আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন আমেরিকায় মধ্যস্থতা করে যুদ্ধ থামিয়ে দিয়েছে। সেই যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে এখন কাটাছেঁড়া শুরু হয়েছে। চেল্লানির কথা নিয়েও জ্বর উঠেছে। কেউ কেউ বলছেন মোদি ঠিক কাজই করেছেন, এটাই ভারতের সংযমী কূটনীতি। কিন্তু কারো কারো মতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভবিষ্যতে ভারতের কৌশলগত অবস্থানকে দুর্বল করে তুলতে পারে। পরবর্তী খবর, পাথারকান্দি সমজেলায় গণনায় হয়রানির শিকার সাংবাদিকরা খুব। প্রথমবার অনুষ্ঠিত হওয়া পাথারকান্দির বিধানসভার আকাইদুম ইনডোর স্টেডিয়ামে পঞ্চায়েত বোর্ডের গণনা কেন্দ্রে সাংবাদিকের জন্য নেই মিডিয়া সেল। চরম হয়রানির সম্মুখীন হন সংবাদকর্মীরা। এমতাবস্থায় পাথারকান্দি সমজেলায় প্রশাসনিক অব্যবস্থাপনার শিকার সাংবাদিক মহল, উঠছে স্বজন পোষণের অভিযোগ। আকাইদুম ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ভোট গণনা পূর্বে সংবাদকর্মীদের জন্য কোনো মিডিয়া সেল না থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় সংবাদ সংস্থার প্রতিনিধিরা। ভোটের দিন সাংবাদিকদের যথারীতি শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচয়পত্র প্রদান করা হয়। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এটি একমাত্র অনুমোদন হিসেবে বিবেচিত হয়, কিন্তু গণনার দিনে সংবাদপত্র ও বৈদ্যুতিক মাধ্যমের বহু সংবাদকর্মীকে গণনা কেন্দ্রে দাঁড়িয়ে রুদেগামে নাজেহাল অবস্থায় খবর সংগ্রহ করতে দেখা যায়। ছিল না কোনো আলাদা বসার ব্যবস্থা, পানীয় জলের বন্দোবস্ত কিংবা বৈদ্যুতিক পাহাড় মতো ন্যূনতম সুবিধা। এখানেই শেষ নয়, সবচেয়ে হতাশাজনক বিষয় ছিল তথ্য সংগ্রহের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ইনফরমেশন ডেস্কের অনুপস্থিতি। ফলে সংবাদকর্মীরা গণনার অগ্রগতি বা ফলাফলের হালনাগাদ তথ্য জানতে বিভিন্ন গণনা কক্ষে ছুটোছুটি করতে বাধ্য হন। তাতে অধিকাংশ সময় সঠিক বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এতে একাংশ সংবাদকর্মী ফিরে যেতেও দেখা গেছে। এই পরিস্থিতি দেখে সাংবাদিকদের একাংশ সরাসরি প্রশ্ন তুলেছেন, যেখানে করিমগঞ্জ কলেজ ও রামকৃষ্ণনগর সমজেলার গণনা কেন্দ্রে মিডিয়া সেল সহ সমস্ত সুযোগ সুবিধা উপলব্ধ ছিল, সেখানে পাথারকান্দিতে এমন অব্যবস্থা কেন? কেন একমাত্র এই কেন্দ্রেই সাংবাদিকদের প্রতি এমন বিমাতৃসুলভ আচরণ? অনেকেই এই ব্যবস্থাপনাকে স্বজন পোষণ কিংবা প্রশাসনিক পক্ষপাতিত্ব বলে আখ্যা দিচ্ছেন। স্থানীয় সাংবাদিকরা বলেন, আমরা যে শুধু নিজের কাজ করতে এসেছি সেটাই যেন প্রশাসন ভুলে গেছে। মিডিয়া সেল তো দূরের কথা, বসার জন্য একটি চেয়ার পর্যন্ত জুটেনি। জনৈক স্থানীয় এক সাংবাদিক জানান, আমরা সকাল 7টা থেকে সন্ধ্যা রাত অবধি দাঁড়িয়ে কাজ করেছি, এটা অপমানজনক। যে কোনো ধরনের নির্বাচন কাভার করতে গিয়ে সংবাদকর্মীরা যে পরিশ্রম করেন তার গুরুত্ব অনস্বীকার্য। অথচ এই গুরুত্বপূর্ণ দিনে প্রশাসনের উদাসীনতা ও অদূরদর্শিতা যেন সংবাদ মাধ্যমকেই গুরুত্বহীন করে তুলল। সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনের জন্য নয়, গণতন্ত্রের সঠিক চেহারা তুলে ধরার জন্য কাজ করেন। সেই কাজের পথকে যদি প্রশাসনিক অনীহা ও বৈষম্য কঠিন করে তুলে, তবে তা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।